রাষ্ট্রের গভীরে সংস্কার না হলে আবারও ফিরতে পারে স্বৈরাচার, এই আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, গণহত্যার বিচার এমনভাবে হতে হবে যেন আর কেউ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালাতে না পারে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জুলাই অভ্যুত্থান ও জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের ঢাকা কার্যালয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ২৪শে জুলাই দেশের মর্যাদা পুনরুদ্ধার করেছিল ছাত্র জনতা। তাই জুলাই শুধু স্বৈরাচারের বিদায় নয়, জনগণের পুনর্জাগরণের মাসু। সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনি জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছি আমরা। বিচার কেবল শাস্তি নিশ্চিত করবে এমন নয়, মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও নিশ্চিত করবে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন নিজের জনগণকে দমন বা ধ্বংস করতে না পারে। অধ্যাপক ইউনূস আরও বলেন, তার সরকার শুরু থেকেই মৌলিক সংস্কারের জন্য কাজ করছে। তবে রাষ্ট্রের গভীরে এ সংস্কার না হলে সবকিছুই বৃথা যাবে। প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি। জুলাই গণহত্যার অনুসন্ধানের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, সেটাকে ইস্যু করে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত করার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘের জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জামাত ইসলামের আমির বলেন, বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। কেউ না কেউ তো আগামীর সরকার চালাবে, তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে, আমরা যেন বিশ্বাসঘাতক না হই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার এ তথ্য জানায় ইসি। যদিও কারো দাবি আপত্তি থাকে, তা জানাতে সময় দেওয়া হবে 21 আগস্ট পর্যন্ত। ভোটার তালিকা আইন সংশোধনে দেরি হওয়ায় প্রথমে একটি সম্পূরক তালিকা প্রকাশের চিন্তা ছিল ইসির, কিন্তু তার আগেই আইন সংশোধন হওয়ায় পূর্ণাঙ্গ ভোটার তালিকার কাজ হাতে নেওয়া হয়েছে। এর আগে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন, খসড়া তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই তাদের তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ অনুযায়ী এখন মোট ভোটার আছেন 12,37,32,274 জন। ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ঘোষণা করা হবে ফল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।
গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই আর চূড়ান্ত ভোটার তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট আর জমাদানের শেষ তারিখ 19 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির। বিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যদি নির্বাচনের সূচনা হয়, শুভ সূচনা হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসবমুখর একটা ভালো একটা মেসেজ হবে। দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল ডাকসুর, সেই দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে তফসিল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে সংশয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারের অনেক দোষর রয়ে গেছে। তাই সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে ছাত্রদল। একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য, যেখানে নিয়মিত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া, সেটি শুরু করা যায়নি। ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এই পুরো প্রক্রিয়াগুলোকে অন্তত একটা ইতিবাচক দিকে এনে যদি ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে এটি অত্যন্ত গুরুত্ব আরোপ হবে বলে মনে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি। এই সিদ্ধান্ত সংসদের উপর ছাড়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও সংকট রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার গুরুত্ব পায়নি বলে অভিযোগ এনসিপির। এসব অমীমাংসিত রেখেই তৈরি হয়েছে জুলাই সনদের খসড়া। এ নিয়ে আজ দুপুরের মধ্যে মত দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর কাছে মতও চাওয়া হয়েছে, কিন্তু অমীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটা দল। অন্যান্য অংশগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কমিটি 5 জন করা, কিভাবে মনোনয়ন হবে সেগুলো। তাদের আপত্তিটা হচ্ছে ওই র্যাঙ্ক চয়েসের জায়গাটাতে, বিচারপতিদের ইনক্লুড করে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে তারা আপত্তি করছেন। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি। এদিকে জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি, জামাতও। তাদের মতে মৌলিক সংস্কারের অনেক কিছুই বাদ পড়েছে। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। তারপরও কমিশনের আশা, সব দলের সমঝোতার ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরেও কোনো সহায়তা পায়নি মাদারীপুরের শহীদ হাসিবুরের পরিবার। গেজেটভুক্ত হওয়ার পরও টাকা না পাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। যদিও প্রশাসন বলছে প্রক্রিয়া চলছে। এদিকে চাঁদপুরে আহত তালিকায় ভুয়া 15 জনের নাম উঠেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
মাদারীপুরের কালকিনি উপজেলার হাসিবুর রহমানের বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় পুরো সংসারের ভার ছিল তার উপর। ঢাকার সাভারে কাজ করতেন রং মিস্ত্রি হিসাবে। গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ৫ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর মৃত্যু হয় তার। ১ বছর পরও কোনো সহায়তা মেলেনি বলে দাবি তার পরিবারের। ৫ লক্ষ টাকা মানুষে পাইলো, আমি পাইলাম না। টেলারের হোসেনের চিকিৎসা করতে পারলাম না। যেহেতু গেজেটে নাম আসছে, এখন নাম তো আশা করি ভুলে আসে নাই, লিগ্যাল পয়েন্টে আসে। লিগ্যাল পয়েন্টে আসলে লিগ্যাল ভাবে শহীদ পরিবার এটার হকদার। জেলা প্রশাসন বলছে শহীদ হাসিবুরের নামে প্রথম ধাপে সরকারি সহায়তার চেক পৌঁছায়নি, তবে দ্রুত যেন তা পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজ চলছে। এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো, তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব। এদিকে চাঁদপুরে গণ অভ্যুত্থানে আহত না হয়েও তালিকায় ১৫ জনের নাম উঠেছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ৫ আগস্টের পরে উনি বিভিন্ন নাট্যমঞ্চে অনুষ্ঠান গ্রহণ করছেন, নাচছেন, তো উনি কিভাবে আহত হতে পারে? আমাদের সদর উপজেলায় কিছু ভুয়া আহত ঢুকে গেছে, তখন আমি এই বিষয়ে প্রতিবাদ করে ডিসি স্যার বরাবর একটা আবেদন জানাই যে তাদেরকে রিভেরিফিকেশন করার জন্য। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন কর্মকর্তারা। ফেক বললেই ফেক হয়ে যাবে না, আমরা যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমাদের কাছে যা ভালো মনে হবে, আমরা সেটা সঠিক মনে হবে সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ইতিমধ্যে আমরা 90% আমরা তদন্ত করে ফেলেছি, আর অল্প কিছু আছে আমাদের তদন্তের বাকি। আমরা হয়তো তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আসলে তাদের অভিযোগটা সঠিক কি সঠিক নয়। আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অতি গুরুতর আহত, গুরুতর আহত এবং সাধারণ আহত ৩টি শ্রেণীতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের স্থপতিদের বাদ দিয়ে একজনকে জাতির পিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিববাদীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে। আরেক নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সেনাবাহিনীকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন শেখ হাসিনা। টাঙ্গাইল ও গাজীপুরে পথসভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনদের সাথে মতবিনিময় করেছে এনসিপি। পদযাত্রা শেষে শহরের নিরালা মোড়ে পথসভা করে দলটি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না। বাংলাদেশে শুধু একজন নয়, কয়েকজন জাতির পিতা রয়েছেন। শেরেবাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। পরে এনসিপির পদযাত্রা যায় গাজীপুরে। শ্রীপুরের পথসভায় নাহিদ বলেন, এদেশে মুজিববাদীদের ঠাঁই হবে না। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। রাজবাড়ীতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক লাঠিয়ালে পরিণত করেছিল শেখ হাসিনা। পুলিশকে কেউ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে পারে সেজন্য প্রয়োজন সংস্কার। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে, না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে। বুধবার নরসিংদী ও সাভারে পদযাত্রা করবে এনসিপি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের কারণে থমকে আছে সিলেট এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজ। 5 বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 20 ভাগের কম। এর মধ্যে প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অগ্রিম বিল হিসেবে 212 কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঘটনায় দুদকের মামলার পর বন্ধ আছে নির্মাণ কাজ। 2002 সালে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়।
কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় সময়মতো চালু করা যায়নি আন্তর্জাতিক ফ্লাইট। অবশেষে সংকট সমাধানের পর 2013 সালে সিলেট লন্ডন ম্যানচেস্টার, সিলেট দুবাই, সিলেট জেদ্দা মদিনা সরাসরি ফ্লাইট চালু হয়। 2020 সালে বিমানবন্দরটির সক্ষমতা বাড়াতে 2116 কোটি 50 লাখ টাকার মেগা প্রকল্প শুরু হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও গত 5 বছরে অগ্রগতি মাত্র 20 ভাগ, অথচ তুলে নেওয়া হয়েছে 212 কোটি টাকা। এখান থেকে আমরা বেরিয়ে আসি। পিছনে যেটা হয়েছে তো দিন তো চলে গেছে, যেটা তাদের টার্মস কন্ডিশন ছিল, এবং যারা কাজ করতেছেন এরা কি সঠিকভাবে কাজ করতেছেন? এটা কি তাদের জন্য কাজ করতেছেন না সিলেটবাসীর জন্য কাজ করতেছেন? প্রকল্পে অনিয়মের অভিযোগে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক ও সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানের প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। সিলেট অঞ্চলের অন্তত 25 লাখ মানুষ থাকেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের দীর্ঘদিনের দাবি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর। সিলেটের যারা ফ্যামিলি নিয়ে বহির্বিশ্বে অবস্থান করেন তারা অবসর সময়ে সিলেটে আসবেন, পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসবেন, পর্যটন নগরী হিসাবে বিভিন্ন জিনিস দেখতে আসবেন এবং বিদেশিরা এইখানে ইনভেস্ট করতে পারবে, বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করতে পারবে যদি যাতায়াত ব্যবস্থা সহজ করা হয়। প্রকল্পের নামে হরিলুটকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত এই বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ করার দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। নদী গর্ভে চলে যেতে পারে নোম্যান্সল্যান্ড ও বিজিবি ক্যাম্প সহ বিভিন্ন স্থাপনা। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা করেছেন স্থানীয়রা। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ সদরের পোল্লাডাঙ্গায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় পদ্মা নদীতে ভাঙন তীব্র রূপ নিয়েছে সম্প্রতি। বিলীন হচ্ছে দুদেশের ভূখণ্ডের নানা অংশ, কোথাও কোথাও নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত রেখাও। স্থানীয়রা বলছেন গত 1.5 দশক ধরেই ভাঙন চললেও গত 1 বছরে আরও আগ্রাসী হয়েছে নদী। বিলীন হয়ে গেছে বাড়িঘর, বাজার, সেতু এবং ক্লিনিক। নোম্যান্সল্যান্ড বলা হয়, সেটা বিলীন হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসময় তারা আগ্রাসী মনোভাব, তারা আমাদের দেশকে দখল নিতে পারে। অনেক প্রভাবশালী গ্রাম ছিল এবং নদী গর্ভে সেগুলো বিলীন হয়। সাথে একটা ক্লিনিক ছিল, সেটাও বিলুপ্ত হয়। স্থাপনা বিলীনের পাশাপাশি সীমান্ত রেখা নিশ্চিহ্নের দেখা দিয়েছে আশঙ্কা। ঝুঁকির মুখে বিজিবি ক্যাম্পও। এই অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সুযোগ নিতে পারে, বা এখানে কোনো মার্কিং নাই, কোনো বর্ডার নাই, তারাও সুযোগ নিতে পারে যে ওইখান থেকে একটা বাংলাদেশি তৈরি কীভাবে মানুষকে হয়রানি করতে হয়। বিজিবির পোল্লাডাঙ্গা ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্লভপুরের যে ভাঙনগুলো আছে মূল ভূখণ্ডে, সেগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রথম ফেজে এগুলো রেখেছি। ইন্টারন্যাশনাল বাউন্ডারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ হবে, অর্থাৎ 150 গজের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে দুই দেশের গভর্নমেন্টের যে নিয়মিত যে বৈঠক হয় সেই বৈঠকে এটা আলোচনা করলে এটা পারমিশন পাওয়া যায়। বিশাল জনপদকে ভাঙনের কবল থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে লালমনিরহাট তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে ডালিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার উপরে বইছে স্রোত। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানির তোড়ে হাতীবান্ধা উপজেলার ধূপনি এলাকায় একটি কাঁচা সড়ক ভেঙে গেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 24 ঘন্টা তিস্তার পানি বিপদসীমার অতিক্রম করে লালমনিরহাট সহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধার মুখোমুখি হতে হয়েছিল। এ কথা জানিয়ে ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, গত 10 বছর বিরোধী দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঢাকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বেইজিং। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের এবারের আলোচনায়
অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, চীন নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্ম, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে বেজিংয়ের মনোভাব তুলে ধরেন তিনি। প্রশ্ন ছিল 5 আগস্টের পর চীনে বেশ কয়েক দফা সফর করেছেন বিএনপি জামাতের জ্যেষ্ঠ নেতারা, আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি কেন? গত 10 বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন। আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম? চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে গত 10 বছরে বিএনপি জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। সব নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। বলেন, মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা আবারও তুলে ধরেন ইয়াও ওয়েন। আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই প্রকল্পের জন্য সহযোগিতার প্রস্তাব করার। আমাদের অবস্থান হলো, বাংলাদেশ যদি চায়, চীন এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর মূলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। উন্নত ও সমৃদ্ধি প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই চীনের লক্ষ্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 3 জন। তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও তারা ঝুঁকির বাইরে নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি আছেন দগ্ধ 33 জন। তাদের মধ্যে 27 জনই শিশু। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। সোমবার মাইলস্টোন স্কুলের ছাত্র সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ায় 35 জনে। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটরে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। প্রায় ঘটছে প্রাণহানির মতো দুর্ঘটনাও। এছাড়াও ব্যাটারি চার্জের জন্য ব্যবহার হয় অবৈধ বিদ্যুৎ লাইন। এতে বাড়ছে লোডশেডিং। সিলেট নগরীতে বেপরোয়াভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তায় অলিগলি ছেড়ে নগরীর প্রধান সড়কে শুরু হয়েছে চলাচল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ব্যাটারি চালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই বাইক চালক। এভাবে অটোরিকশায় বেপরোয়া চলাচলে নগরীতে দুর্ঘটনা প্রতিদিনের চিত্র। বৃষ্টি হোক আর এমনি হোক, স্পিড ব্রেকারের সামনে উল্টে পড়ে যায়। এতে করে দুর্ঘটনা পড়তেছে মহিলারা। আরা হইয়া গাড়ি চালায়, তারা রানিং বেশি। আমাদের সিএনজি আগে তারা যায় কি টানিয়া। বরিশাল নগরী জুড়ে চলছে ব্যাটারি চালিত রিকশা। এতে প্রায় সময় যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না চলাচল। আবার মামলা দিলেই আন্দোলনে নামছেন চালকরা। পরিচ্ছন্ন ছোট শহর, সেটা যদি এইরকম করে নষ্ট করে ফেলায় শুধু অটোরিকশা আর ব্যাটারি চালিত রিকশা, তাহলে তো আমাদের খুব ক্ষতি। সিটি কর্পোরেশনের তদারক নাই এবং জনগণের অনেক ভোগান্তি, দুর্ঘটনা। জামালপুর, যশোরে প্রশিক্ষণ ছাড়াই রিকশা চালাচ্ছেন কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও। ব্যাটারি চার্জে চলে এসব যানবাহন।
এজন্য লক্ষ্মীপুর শহরে বেশ কয়েকটি গ্যারেজ গড়ে উঠেছে চার্জ দেওয়ার জন্য। অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ায় বাড়ছে লোডশেডিং। যেগুলোর কারণে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, বৈদ্যুতিক লোডশেডিং বেশি হচ্ছে। অবৈধভাবে অনেকগুলো লাইন নিয়ে অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয়। একই অবস্থা রংপুরে। সিটি কর্পোরেশন বলছে এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে। দ্রুত নগরী থেকে অপসারণ করা হবে অবৈধ যান। লাইসেন্সবিহীন অটো যে চলা সেটা অনেকাংশেই কমে গেছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে ইদানিং রিকশার সংখ্যাটি বেড়ে গিয়েছে। এই রোজার শুরু থেকে রিকশার কারণে কিছুটা যানজট বেড়ে গিয়েছে। রংপুর নগরীতে ৫,৫০০ ব্যাটারি চালিত অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু চলাচল করছে ৫০ থেকে ৫৫,০০০। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে বরিশাল ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের রিকশার দৌরাত্ম কেমন এবং এগুলো বন্ধ করতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? যে দিন দিন কিন্তু বরিশালে এই যে রিক্সা, ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সার দৌরত্ব কিন্তু বেড়েই চলছে। আমরা গত ৩ মাস আগেও যেমনটি দেখেছি তার চেয়ে কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড জুড়েই কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার দাপট। সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে আসলে এই যে রিক্সাগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলেছি তখন তারা বলছেন যে আসলে এই রিক্সার যেহেতু লাইসেন্স নেই এবং এগুলো যাতে শহরে মানে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে আমরা দেখেছি যে শুধুমাত্র বরিশাল নগরীর অন্যতম ব্যস্ত সড়ক যেটি রয়েছে সদর রোড, সেই সদর রোডের কাকুলির মোড় থেকে জেলখানার মোড় পর্যন্ত কিন্তু এই সড়কটিতে এই যানটি চলাচল বন্ধ রাখা হয় এবং এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই যানবাহনগুলো চলাচল করে। সেক্ষেত্রে 10টার পর থেকে কিন্তু বরিশাল নগরীর যে মূল সড়কগুলো রয়েছে চকবাজার থেকে শুরু করে নগরীর যে মূল সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করে এবং এগুলো কিন্তু আসলে ইঞ্জিন চালিত হওয়ায় এর কোনো নিয়ন্ত্রণ আসলে রাখা যাচ্ছে না। অর্থাৎ একটি প্যাডেল চালিত রিক্সায় যে ব্রেক ব্যবহার করা হয় সেই একই ব্রেক কিন্তু ব্যবহার করা হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সার ক্ষেত্রেও, সেখানে কোনো উন্নতি হয়নি এবং বরিশাল যারা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চালাচ্ছে তারা কিন্তু আসলে কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে বরিশালে প্রায় ৭,০০০ থেকে ৭,৫০০ যানবাহনের কিন্তু আসলে লাইসেন্স রয়েছে, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা রয়েছে প্রায় ২০,০০০-এর অধিক। এগুলো নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে কিন্তু তারা কাজ শুরু করবেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এগুলো নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। জি, সঙ্গেই থাকুন। রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, ব্যাটারি চালিত রিক্সার কারণে ব্যাটারি চার্জের কারণে কিন্তু অবৈধ লাইন ব্যবহার হচ্ছে, সে বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা রংপুরে? এই যে ব্যাটারি চালিত এটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। আপনি রংপুর নগরীর থেকে 203 কিলোমিটার বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু অর্থাৎ 50,000 এই কারণে অবৈধ যেহেতু এফএটিএফের কোনো এটি কিন্তু অর্থাৎ মহাসড়ক সড়ক বা আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু ঝাঁপিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ অপারেশন করে কিংবা এটি অভিযান করার কিন্তু আমরা এই অসুবিধা তারা তারা বেড়ে চলছে। এই বেড়ে চলার বিভিন্ন ধরনের মানুষের কারণে কিন্তু অনেক ধরনের দেশে তাদের যে বিদ্যুতের যে ব্যবস্থা করছে আপনি জানতে সারা দেশে দাপে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন রংপুর এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশের প্রতিনিধি দল। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এদিকে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, প্রতীকী মূল্য আর কেউ যেন জমি বরাদ্দ না পায় সেই দিকে লক্ষ্য রাখছে সরকার। কেউ জমি নিতে চাইলে সরকারকে অর্থ দিয়ে নিতে হবে। সার এবং এলএনজি স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে চায় সরকার। জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্যে দেব না,
এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।